মাসুদ কামাল, তার আগে তো আপনার কাছে আসি। আপনি জানেন যে হামের টিকার অর্থ আত্মসাৎ নিয়ে একটি মামলা হয়েছে এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও আছে। আমি আপনার মন্তব্য শুনতে চাই। অনেক সংস্কার নিয়ে কথা বললাম, মামলা তো হওয়া উচিত এই কারণে দেখেন আমাদের এই জুলাই আন্দোলনের সময় বেশ কয়েকজন শিশু মারা গেছে এবং সে মৃত্যুগুলো অবশ্যই মর্মান্তিক এবং সেগুলোর জন্য মামলা হওয়া উচিত। প্রত্যেকটা মৃত্যু আমি মনে করি বিচার হওয়া উচিত। তা আমাদের এই শিশুগুলির মৃত্যু দেখেন এই সময় এই জুলাই অভ্যুত্থানের সময় প্রায় ১,৫০০ মতো মারা গেছে বলে জাতিসংঘ বলছে। সেখানে কিন্তু আমার কাছে বেশি মর্মান্তিক মনে হচ্ছে শিশুদের মৃত্যুগুলো, কারণ তারা তো কোনো কিছু তাই না, তারা নিরীহ, তারা একদম বাচ্চা একটা, তারা জানে না শোনে না, গুলি খেয়ে মরে গেছে। এই মৃত্যুগুলো বেশি ভয়ঙ্কর। কারণ ধরেন আমি যে আজকে মারা যাই, আমি যে এই দুনিয়াকে, এই দেশকে, এই জাতিকে কি দিতে পারি তা মোটামুটি বোঝা গেছে। কিন্তু একটা শিশু যার বয়স ৭ মাস, ৮ মাস, ১ বছর, তার সামনে তো পুরো জীবনটা পড়ে আছে না। সে এই দেশকে কি দিবে আপনি জানেন না, সে অনেক কিছু দিতে পারে। যদি আমার চেয়ে একটা বয়স্ক লোকের চেয়ে একটা শিশুর মৃত্যুটা বেশি প্যাথেটিক, আমি মনে করি বেশি পেইনফুল। আমি মনে করি এই যে ১১৩ জন ১৪ জন লোক শিশু মারা গেছে, আমি বোধহয় প্রায় ১৫০ হয়ে গেছে। প্রত্যেকটা শিশুর জন্য আলাদা আলাদা হত্যা মামলা হওয়া উচিত এবং সে হত্যা মামলা আসামি হওয়া উচিত। তো তদন্ত হোক, যারা হামের টিকা কেনেনি, ঠিক সময় দায়িত্ব থাকার সত্ত্বেও কেনেনি, প্রত্যেককে আসামি করে এবং হুকুমের আসামি করে এবং অযোগ্য লোককে গুরুত্বপূর্ণ পদে বসানোর জন্য যিনি বসিয়েছেন তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এবং কেবল তাই নয়, যারা মারা গেছেন প্রত্যেকটা পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। ক্ষতিপূরণ তো দেওয়া সম্ভব না, তবে একটা অর্থ একটা দেওয়া উচিত, বড় অঙ্কের একটা অর্থ দেওয়া, কারণ এটা তো সরকারের ব্যর্থতা। এবং এটা একটা দিক গেল। আরেকটা দিক হলো, দেখেন হাম কিন্তু এমন না যে এটা কিউরেবল কোনো ডিজিজ না, এটা কিন্তু নিরাময়যোগ্য একটা রোগ এবং এর নিরাময় খুব সহজ, খুব একটা জটিল না। এটা খেলে ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমি মনে করি যে প্রত্যেকটা এলাকায় যেখানে যেখানে হাম আছে, প্রত্যেকটা জেলা পর্যায়ে হোক, উপজেলা পর্যায়ে হোক, হামের চিকিৎসার জন্য আলাদা ট্রেন্ড একটা ইউনিট থাকা উচিত, যা নাকি হামের রুগী পেলে ওখানে ঝাঁপিয়ে পড়বে এবং সেটাকে তারা ম্যানেজ করবে। কারণ হামের মৃত্যু যদি হয়, হাম হওয়াটা একটা অপরাধ, কারণ টিকা দেয়নি বলে, আর হাম হওয়ার পর সেই বাচ্চা শিশুকে বাঁচিয়ে রাখতে না পারাটাও একটা অপরাধ। কাজেই এখন যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছেন তাদের একটা দায়িত্ব। স্বাস্থ্যমন্ত্রী মাঝখানে দেখলাম যে খুব আবেগের চোটে বলে ফেলাইছে যে এখন থেকে আর রোগীরা ডাক্তারের পেছনে দৌড়াবে না, ডাক্তাররা রোগীর পেছনে দৌড়াবে। তো ঠিক আছে, পাগলাম টাগলাম যা করার করছে। এখন ওনাকে বলি যে ভাই আপনি একটু বলেন, এখন আমার ডাক্তাররা এই হাম আক্রান্ত শিশুদের পেছনে দৌড়াবে। এটা যদি বলতে পারেন যে ডাক্তাররা দৌড়ায়, তাহলে হয়তো আমাদের আর কোনো করুণ মৃত্যু দেখতে হবে না। প্রতিদিন পত্রিকা পাতা খুললেই না আমরা দেখি একটা করে হিউম্যান স্টোরি, চোখের পানি ধরে রাখা যায় না ভাই। বাবা মার হাহাকার, এটা একটা সরকারের ব্যর্থতা। আমি মনে করি ব্যর্থতা দুই ধরনের, আগের গুলিকে ধরা এবং বর্তমানে চিকিৎসা করতে না। রাইট, তাহলে আমি এই জায়গাটা একটু আসি। ফারুক ইহসান, আপনারা যে সংস্কারের কথা বলেন, সেই সংস্কারটা আসলে মানুষের জন্যই। এই অন্তর্বর্তী সরকারের সময় ১.৫ বছর শুধু আমরা সংস্কারই শুনলাম। কি এমন সংস্কারটা হলো যে আমাদের এই শিশুরা এইভাবে প্রাণ যাচ্ছে? এটা স্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকারের একটা ব্যর্থতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই ব্যাপারে জবাবদিহিতা প্রয়োজন। এবং পাশাপাশি তার এখানে যদি তাদের কোনো প্রকার অবহেলা থেকে থাকে, তাদের বিরুদ্ধে আমার মনে হয় অবিলম্বে আমাদের ফর্মাল প্রসিডিউরে যাওয়া উচিত। এই ব্যাপারে আমি একমত। এই ব্যাপারে আমি অবশ্যই নিঃসন্দেহে একমত। কারণ আমি যতবার হলো পত্রিকা পড়ি, পত্রিকাতে যেই ধামের যেই নিউজগুলো যখন আমি দেখি ছোট ছোট বাচ্চাগুলো, তখন আসলে এটা নিয়ে আসলে এবং আমার বর্তমান সরকারের প্রতি আহ্বান থাকবে যে খুব দ্রুত এটার জন্য ব্যবস্থা করা হয়। আর যারা দায়ী তাদের বিরুদ্ধে নিঃসন্দেহে ব্যবস্থা নেওয়া উচিত। আচ্ছা, সেক্ষেত্রে আপনি কি মনে করেন তখন যে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন তাকেও প্রশ্নবিদ্ধ করা উচিত? অবশ্যই, ১.৫ বছরে আসলে তিনি কি করেছেন এটা আমরা জানি না। আচ্ছা, তাহলে আপনারা তো অনেক সংস্কারের কথা বলেন, আবারও আমি উল্লেখ করার দরকার নেই, এই অন্তর্বর্তী সরকারের সময়ও করেছেন, সেই সংস্কারের সহযোগিতাও করেছেন সাবেক প্রধান উপদেষ্টা। আমার প্রশ্ন হচ্ছে যে এই সংস্কারগুলোর ক্ষেত্রে তো অনেক বড় চাওয়া যে যেখানে যোগ্য সেই যোগ্য মানুষকে দায়িত্ব দেওয়া হবে। আপনার কি মনে হয় যে সেই যোগ্যতার ভিত্তিতে এই দায়িত্বগুলো দেওয়া হয়েছিল? সরকার সেই দায়িত্ব দিয়েছিল সবাইকে? আচ্ছা, প্রথমত যেটা আসি সেটা হচ্ছে যে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 সদস্যের একটা লিয়াজো কমিটির কথা বললেন, যারা হচ্ছে উপদেষ্টা পরিষদ গঠনের জন্য এটা করেছিলেন। তো এই 6 সদস্যের ভিতরে আমি ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই বিএনপি নাকি আছেন নাকি, তো ওই সময় আরিফ আদিব যিনি ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি, উনিও ওই সেই সদস্যের একজন, মানে ওনাদের সংগঠন থেকে আর কি। আচ্ছা, এখানে যে ব্যাপারটা ঘটছে সেটা ওটা আপনি মানে ভুল তথ্য দিচ্ছেন। আরিফ আদিব ছিলেন, আরিফ আদিব ছিলেন, আরিফ আদিব ছাত্র অধিকার পরিষদের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি না, উনি ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ছিলেন না। তার আগেই ওদের কমিটিটা মেয়াদটা শেষ হয়ে যায়, উনি ওই সময় কোনো পদে ছিলেন না, এবং উনি তাকে নিয়োগ দিয়েছিল নাহিদ ইসলাম তার প্রতিনিধি হিসেবে। ছাত্র অধিকার পরিষদ তাকে নিয়োগ দেয়নি। কেন্দ্রীয় সভাপতি ছিলেন, তো উনি সাধারণ সম্পাদক ছিলেন, সেক্রেটারি ছিলেন, কিন্তু তবে আমার যেটা উনি আমাদের দলগত সিদ্ধান্ত তাকে বসানো হয়নি, নিয়োগ দেওয়া হয়নি, এটা আপনারা দিয়েছিলেন। আচ্ছা, আপনি তো এখন হলো মানে আপনি তো বিএনপি লোক, আপনি তো গণ অধিকার না। আচ্ছা আসি, আপনি জানেনই। আচ্ছা আসি, তো প্রথমত যেটা ব্যাপারটা সেটা হচ্ছে এখানে যেখানেই মানে উনাকে তো একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, উনি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। আদিবাদী না, স্বাস্থ্য উপদেষ্টা যিনি, আচ্ছা, এবং তাকে অবশ্যই বিচারের সম্মুখীন করা উচিত। এই ব্যাপারে আমি আপনাদের সাথে একমত। আমি মনে করি তাকে ফাঁসি দেওয়া উচিত, সে যে অপরাধ করেছে। আচ্ছা, এটা বিচারটা আদালত করবে। ঠিক আছে, আপনারা বিচার ব্যাপারে আপনারা একমত, ঠিক আছে, আমরাও চাই যে বিচার হোক, কারণ বিচার না হলে যার যে দায়িত্ব একটা বিষয় আছে, সেটা হচ্ছে স্বাস্থ্য সংস্কার কমিশন নামে একটা কমিশন গঠিত হয়েছিল। এই স্বাস্থ্য কমিশনের একটাও মানে আপনার হচ্ছে কোন প্রকার যে সুপারিশগুলো ছিল, একটা সুপারিশেও মানে উনি বাস্তবায়িত করেন নাই এবং বাস্তবায়িতের জন্য কাজও করেন নাই। এটা আমাদের জন্য সব থেকে প্যাথেটিক যে ব্যাপারটা, যে আপনার এনসির পক্ষ থেকে মানে সব পলিটিক্যাল পার্টি মোটামুটি স্বাস্থ্য সংস্কার কমিশনের ব্যাপারে একমত ছিলেন, কিন্তু উনি স্বাস্থ্য সংস্কার কমিশনের ব্যাপারে একদম টোটালি। ওকে, আমরা সহযোগিতা করি বিরতির আগে। সেটা হলো যে ঐক্যমত কমিশন, সেখানে শুধুমাত্র সংবিধান নিয়ে আলোচনা করা হয়েছে। আরো অন্যান্য কমিশনগুলো তিনি যে বললেন যে পুলিশ সংস্কার অধ্যাদেশ কেন উত্থাপন করা হলো না, মূল সমস্যাটা কি, এইটা আসলে আলোচনাই করা হয়নি। এরকম আরো অনেক বিষয়গুলো আপনারা যে বিষয়গুলো বলছেন, এই বিষয়গুলো আসলে ওই সময় আলোচনা করা হয়নি, শুধুমাত্র সংবিধান নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমাদের বিরোধী শিবিরে যারা আছে তারা কিন্তু এই কথাগুলো বলছে না, তারাও কিন্তু সেই আলোচনায় ওই সময় সম্পৃক্ত হয়নি। তার মানে কি, এখন নির্বাচিত সরকার এসেছে, এখন যে বিষয়গুলো নিয়ে আমাদের মত পার্থক্য আছে, যেহেতু ঐক্যমত কমিশন এই বিষয়গুলো আলোচনা করে নাই, সুতরাং এখন তো আমাকে আলোচনা করতে হবে। আমি এই জন্যই বলছি যে আসেন আলোচনা করি না, সেই সময় লিখিত আলোচনা তো করা দরকার ছিল, লিখিত তো সংবিধান নিয়ে দেওয়া হয়েছিল, তাহলে ওইটা নিয়ে আপনি কেন আলোচনা করলেন? সবগুলোর ক্ষেত্রে তো একই কথা ছিল। আমি ছিলাম তো, আমি জানি আলোচনা করে নাই। ফারুক হোসেনকে একটু শুনতে, ফারুক হোসেন, আপনাদের দলের নেতারা প্রধানমন্ত্রী কেন কথা কম বলেন সেটা নিয়ে অনেক বাজেভাবে আপনারা কথা বলছেন, আমরা শুনছি। শেখ হাসিনা তো অনেক কথা বলতেন, সারাদিনই প্রায় কথা বলতেন, যখনই দেখতাম তার নানান দুঃখ বেদনার কথাও তিনি বলতেন এবং অনেক কিছু বাড়িয়ে বলতেন। তো এখন যখন প্রধানমন্ত্রী কথা কম বলে কাজ করছেন, তখনও সেটা আপনাদের কাছে কেন প্রবলেমেটিক? আচ্ছা, আমি মানে রাজনীতির একটা ছাত্র বলা যায়, আমি খুব ইন্টারেস্টেড এটা নিয়ে। প্রশান্ত কিশোর নামে একটা ভদ্রলোক আছেন ইন্ডিয়াতে, উনি হচ্ছেন আমাদের এই লোকসভা ইলেকশনগুলো থেকে শুরু করে আপনার প্রত্যেক ইলেকশনে পলিটিক্যাল স্ট্র্যাটেজি হিসেবে কাজ করে। তো উনার একটা সিস্টেমটা হলো এরকম, এবং ধরেন এই যে ইন্ডিয়াতে যেটা হচ্ছে আপনার এই যে সবুজ সাথী এই টাইপের যে কার্ডগুলো, এগুলো বাংলাদেশে মোটামুটি একটু চেঞ্জ করে বিএনপি এটা ব্যবহার করছে আর কি। তো এই কার্ডগুলো থেকে শুরু করে সবকিছুর উদ্ভব সাবকন্টিনেন্টে আমাদের দক্ষিণ এশিয়াতে প্রশান্ত কিশোর নিয়ে বেশ ভালো একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজি হিসেবে বিখ্যাত আর কি। তো ওনার একটা হচ্ছে অন্যতম একটা স্ট্র্যাটেজি এরকম ছিল, আমি জানি না বিএনপি তাকে অফিসিয়ালি অ্যাপয়েন্ট করছে কিনা, মানে আপনার রাজনৈতিক পরামর্শক হিসাবে, যে হচ্ছে মেন যে ফিগারটা থাকবে তাকে বিতর্ক মুক্ত রেখে বাকি সবাই বিতর্কিত করা। এটা হচ্ছে প্রশান্ত কিশোরের একটা মানে খুব বিখ্যাত একটা হচ্ছে, সেজন্য আপনারা দায়িত্ব নিয়েছে যে সবাইকে বিতর্কিত করতে হবে। না, আমাদের বক্তব্য হচ্ছে আমরা তো এটা জানি যে তারেক রহমান সাহেবের মানে অ্যাপ্রুভাল ছাড়া এই যে আপনার হচ্ছে গুম কমিশন বাতিল হচ্ছে, এটা আমার কাছে মনে হয় না।
এই যে আপনার হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা হচ্ছে, এটাও আমাদের মনে হয় না। এই এস আলমকে সুবিধা দেওয়ার জন্য যে ব্যাংক রেগুলেশন অ্যাক্টে মানে আপনার চেঞ্জ করা হচ্ছে, এটা তারেক রহমানের অ্যাপ্রুভাল ছাড়া হবে, এটা আমার কাছে মনে হয় না। এর আগে হচ্ছে আপাকে ভুল বোঝানো হতো, এখন ভাইয়াকে ভুল বোঝানোর একটা মানে নতুন একটা নাটক আমরা সামনে দেখতে কেউ পাচ্ছি। বলেছে যে ভুল বোঝানো হয়? না না, তিনি কিছু বোঝেন না, তিনি নাটক দেখেন, তিনি সিনেমা দেখতে যান, তিনি চুপচাপ বসে থাকেন, আর সব খারাপকে এই যে বাকি যারা আছে সবাই খারাপ। আচ্ছা, প্রশ্ন কামাল, আমি আপনার কাছে আসি। এই যে আমরা কথা যেটা বলছিলাম যে কথা কম বলে কাজ বেশি করা নিয়েও সমালোচনা যে হচ্ছে, কিভাবে দেখেন? না, কথা এই জন্যই বলছি, কারণ কৃষক কার্ড উদ্বোধন হচ্ছে আগামীকাল। হজের ক্ষেত্রে এবার আমরা দেখলাম যে সেখানেও বিমান ভাড়া কমবে 20,000 টাকা। তো 20,000 এই বিমান ভাড়া কমা আমার কাছে মনে হয় যেটা খুব ভালো উদ্যোগ আর কি। কৃষক কার্ড অল্প সময়ের মধ্যে শুরু করছে, তো আমরা কিন্তু কাজগুলো নিয়ে কথা বলতে পারছি না, এখনো সংস্কারের মধ্যে আটকে আছি। না, সংস্কার ব্যাপারটা কি আসলে দেখেন, আমি কথা কম কাজ বেশি নিয়ে আমি আলোচনা করে চাই না। কেন যে উনি কম কথা বলাতে কি কোনো সমস্যা হচ্ছে কারো? না, এই যে এনসিপির তো হচ্ছে না, বলে মনে ওনাকে কথা হচ্ছে। বলতে হবে। উনি যদি কথা একেবারেই না বলেন, যদি কাজটা হয়ে যায়, তাহলে ওনাকে কথা বলতে হবে কেন? আমি তো একজন বাচাল প্রধানমন্ত্রী চাই না, তাই না? ওটা এটা তো কোনো ম্যাটার করে না আসলে। যেমন ধরেন এনসিপির 6 জন এমপি আছে, 6 জন এমপি কি সমান কথা বলে? এখন যে সবচেয়ে কম বলে সে কি সবচেয়ে খারাপ এমপি? এটা আপনি বলতে পারবেন? পারবেন না। এমপির তো কথা বলা ছাড়া অনেক কাজ আছে, সেগুলো করতে পারলেই তো হয়। যাই হোক, সে আলোচনা, ওই আলোচনাটা আসলে আমি খুবই একটা হাস্যকর আলোচনা মনে করি। ওই আলোচনায় আমি আসলে যেতেই চাই না। আর সংস্কার যেটা বললেন, দেখেন আমি এই সংস্কার নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমি খালি একটা কথা বলি আপনাদেরকে, সংস্কার নিয়ে 3টা ধাপ আছে কিন্তু। একটা ধাপ হলো জুলাই আন্দোলনটা হয়েছিল, জুলাই অগাস্টে একটা আন্দোলন হয়েছিল 2024-এ। সেই আন্দোলনের যে মূল মন্ত্র, সে আন্দোলনের যে মূল দাবি, সে আন্দোলনের যে মূল প্রেরণা, তার সঙ্গে ইউনূস সরকার ক্ষমতা আসার পর সে অনেকগুলি সংস্কার কমিশন করছিল। এই সংস্কার কমিশনগুলি যে রিপোর্ট, তার সঙ্গে ঐক্যমত্য কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন একটা হয়েছিল, তার যে চূড়ান্ত ফল যে জুলাই সনদ। আমি 3টা ধাপের কথা বললাম, এই 3টাকে কিন্তু এক করে দেখেন না, 3 জিনিস, 3 জিনিস। জুলাই 2024 সালে, জুলাই না 2024 সালের শুরুর থেকেই আমি এই দেশেই ছিলাম, আমি এই দেশের বাইরে কোথাও যাই, এই দেশে ছিলাম। কিন্তু পুরো আন্দোলনটা কিভাবে কি হয়েছে প্রতিদিনই আমি কিছু না কিছু অংশ নিয়েছি আমার মতো করে। যেদিন ওখানে প্রেস কনফারেন্স হয়, জুলাই দিন প্রথম দিন আলোচনা হয়, যেদিন শেখ হাসিনা বক্তব্য হয়, প্রতিদিনই আমি অংশ নিয়েছি। কাজে আমাকে নতুন করে আন্দোলন শেখানোর কোনো দরকার নাই, বরঞ্চ অনেকের যে বেশি ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি। আমি জানি তো রে ভাই, ওই সময় সংস্কার কিছু ছিল না, ওটা অন্য জিনিস। হ্যাঁ, তাহলে সারা দেশের মানুষ কি কোটার জন্য মাঠে নামছে না? তাও নামে নাই। সারা দেশের মানুষের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভটা ছিল, আওয়ামী সরকারের যে দুঃশাসন, আওয়ামী সরকারের যে কর্মকাণ্ড, তাদের যে স্বৈরাচারী কর্মকাণ্ড, সেই দুঃশাসনটা কিন্তু স্টুডেন্টদের এই ঘটনার প্রেক্ষিতে দাও দাও করে জ্বলে উঠেছিল। সে আগুন নেভানোর ক্ষমতা যেমন শেখ হাসিনার ছিল না, সে আগুন নেভানোর ক্ষমতা কারোরই ছিল না। যদি থাকতো, যেই দিন 6 জন ছাত্র নেতা ওই ডিবিতে বৈশা নিয়ে মুচুলকা দিল 28 জুলাই, ওই দিনে কিন্তু আন্দোলন শেষ হয়ে যেত। শেষ তো হয় নাই তো, কারণ ওরা কি বললো কি না বললো এতে কিচ্ছু যায় আসে না। আন্দোলন তখন আগুন জ্বলছে, কিন্তু শেখ হাসিনার পতনের মাধ্যমে আগুন নেভানো সম্ভব অথবা নয়, কারণ ক্ষমতাও ছিল না এই আন্দোলনকে থামানোর। আন্দোলন শেষ হয়েছে, প্রত্যেকটা মানুষ যার যার মতো ঘরে ফিরে গেছে। কেন ঘরে ফিরে গেছে? তারা মনে করেছে আমাদের কাজ শেষ। যখন সবাই ঘরে ফিরে গেছে, তখন এরা নেতা হয়ে গেছে যে আমি করেছি, আমরা ছিলাম সামনে। কেউ প্রতিবাদ করে নাই। কেন প্রতিবাদ করে নাই? আর তো কেউ নেতৃত্ব চায়ও নাই, আর তো কেউ নেতৃত্ব চায়ও নাই। তখন তারা এনে ডক্টর ইউনূসের মতো একটা অপদার্থকে বসাইছে। কে বসাইছে? ছাত্ররা বসাইছে। ডক্টর ইউনূস নিজে বলছে
যে ওনারা আমাকে নিয়োগ করছে, এবং সেই নিয়োগটা যে একটা ভুল ছিল সেটা গত 17-18 মাসে আমরা হারে হারে টের পেয়েছি। নিয়োগটাই ভুল ছিল, এবং নিয়োগটা কি কারণে হয়েছে? নিয়োগটা হয়েছে কি লেনদেনের নিয়োগ। লেনদেনের নিয়োগ এরকম, আপনাকে নিয়োগ করলাম, আপনি আমাদের মতো কতগুলি আনারি লোককে নিয়ে আপনার মন্ত্রিসভায় বসান, উনি কতগুলি বুড়া আর ছোড়াকে নিয়ে ক্যাবিনেট বানাইছে, যে ক্যাবিনেট কিচ্ছু করতে পারে নাই, মানুষের প্রত্যাশার শেষ করে দিয়েছে। ওখানেই পরাজয় করছে কি একটা সংস্কার কমিশন করছে। এই যে 11টা সংস্কার কমিশন করছে, যে সংস্কারগুলি করছে তারা, এই সংস্কার কমিশনের সঙ্গে যারা জড়িত ছিল, যারা এই কাজগুলি করছে, কতগুলি ভাড়াটে বুদ্ধিজীবী, কতগুলি বিদেশ থেকে নিয়ে আসা, কতগুলি এনজিও এবং করাপ্ট এনজিও, যে এনজিও গুলো এখানে আসছে প্রত্যেকটা এনজিও করাপ্ট। কি সুজন, কি বেলা, কি অধিকার, এই করাপ্ট কতগুলি এনজিও কর্মীকে নিয়ে এসে একটা সংস্কার নামে যেটা বানাইছে, ওইটার সঙ্গে ওই জুলাই আন্দোলনের চেতনা কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই ভাই। এবং এই লোকগুলি জুলাই চেতনার দ্বারা প্রভাবিতও না, এরা জুলাইয়ের সঙ্গে তাদের কোনো সম্পর্কই নাই, ইনক্লুডিং ডক্টর ইউনূস, তার জুলাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক ছিল একটা দুধের মাছি। আচ্ছা, আপনি বলছেন যে করাপ্ট এনজিও ছিল এগুলো, তাহলে সেক্ষেত্রে আপনি তো অনেক কথা বলছেন যে পুরো অভ্যুত্থানের সময়ও কথা বলেছেন, তাহলে এটা নিয়ে তখন কেন কথা বললেন না? আমি তখন বলছি, আমি বলি আপনি কে বললো? খুব আমি একদম শুরুর দিন যেদিন ডক্টর ইউনূস ক্যাবিনেট করছে ওই দিন থেকে, ওই মুহূর্ত থেকে আমি বলছি। এবং ওই দিন আমি একটা টেলিভিশনে ছিলাম, ওদের ক্যাবিনেটের নাম ঘোষণা হচ্ছে টিভিতে, নিউজ 24 দেখেন খুঁজে ওই দিনের। আমি বলছি যে এই টিম দেশে 10 কদম যাইতে পারবে না, এবং আমি এটাও বলছি যে টিম করছে এই টিম যাতে পিকনিক সে ঠিকঠাক মতো করতে পারবে না। আমি বলি আপনি কে বললো? ঠিক আছে, না এনজিও গুলো ব্যক্তির কথা আপনি বলেছেন, এটা আমার মনে আছে, কিন্তু আমি এনজিওর কথা, আমার টিচার, সরাসরি টিচার নিয়ে কথা বলতে মানুষ একটু করে, আমি ওনাকে শুরুতে উনি আমাকে বলছেন তো আমার কি বলছেন, সত্য কথা বলছি আমি। এটা আলিয়ার সঙ্গে আছে মনির হায়দার আমার 10 বছরের কলিগ, ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, ওর সঙ্গে ওর বউর সঙ্গে আমাদের উভয় আমার কলিগ। তো ওদের বিরুদ্ধে আমার ভাই বলতে করে দ্বিধা নাই। ওকে, তাইলে ফারুক হোসেন এই যে কথাগুলো যেটা মাসুদ কামাল বলছেন, যে মাসুদ কামাল বলেছেন, কেউ এই আপত্তিগুলো কিন্তু তখন তুলেছিল। স্পেসিফিক 3টে এনজিওর কথা এখানে মাসুদ কামাল বললেন যে সেই এনজিওগুলো করাপ্ট, সেভাবে আমি শুনিনি বলতে, কিন্তু ব্যক্তি নিয়ে সমালোচনা তখন ছিল যে কেন তাদেরকে নেওয়া হচ্ছে, অভ্যুত্থানের সাথে তাদের কি সম্পর্ক, প্রত্যেকের সম্পর্ক ওখানে অভ্যুত্থানের সাথে ছিল না। তো আপনারা তখন এই বিষয়টাকে কেন আসলে দেখলেন না, মানে কেন, কিভাবে আসলে ডিলটা হলো? আচ্ছা, প্রথমত সেটা হচ্ছে যখন উপদেষ্টা পরিষদ তৈরি হয়, আমি কিছুটা হলে পরে সম্পৃক্ত ছিলাম। মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তখন আপনার যে লিয়াজু কমিটি, সেই লিয়াজু কমিটি একটা মানে প্রথমে যেটা হয়েছে সেটা সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি কাকে রাখা যায়, এটা এই ব্যাপারে মোটামুটি সবাই একমত ছিলেন, প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবং পরবর্তীতে ওই কমিটিতে আপনি ছিলেন নাকি? আমি ছিলাম না, আচ্ছা, বাট আমি মোটামুটি সম্পৃক্ত ছিলাম, হ্যাঁ জানতাম আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার যেই উপদেষ্টা পরিষদ যখন তৈরি হয়, সেই সময় প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো থেকে একটা সুপারিশ এসছে, এবং পাশাপাশি প্রফেসর ইউনূসের নিজস্ব কিছু মানুষজন এবং মানে বৃহত্তর দলগুলোর সাথে একটা কাছে অ্যাপ্রুভাল নিয়ে এরপরে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে। আচ্ছা, এখন একটা বিষয় আসে, আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একটু আসি, সেটা হচ্ছে যে একটা জিনিস দেখেন, আমি ব্যক্তিগতভাবে আমার কোটা সংস্কার এটা নিয়ে আমার বিন্দু মাত্র কোনো সম্পর্ক ছিল না, আমি এটা নিয়ে আমার কোনো আগ্রহ জায়গা আমার কাছে কখনো ছিল না। আমি আন্দোলনে আসলাম হচ্ছে যখন আবু সাইদকে গুলি করা হলো এরপরে। আচ্ছা, আমার কি চাওয়া ছিল, আমার সাথে কিন্তু কোটার কোনো সম্পর্ক ছিল না, কারণ আমি হচ্ছে জীবনে সরকারি চাকরি করবো না, শেষ করে দিতে হবে, কিন্তু সময় খুব কম। আমার এটা পুলিশ কেন গুলি করলো, এখন এই পুলিশ গুলি করলো কেন? পুলিশটা, আপনি এই পুলিশকে তৈরি হয়েছিল 1861 সালে যে আইন দ্বারা হচ্ছে এই পুলিশ চলে, এই পুলিশকে তৈরি করা হয়েছিল, এই আইনটাই তৈরি করা হয়েছিল বিরুদ্ধে। আমাকে একটু কথা বলতে দেন। এই জায়গাটা থেকে আমার পুলিশ সংস্কার হওয়াটা দরকার ছিল, আমার কাছে যেটা মনে হয়েছে। সেটা হচ্ছে যে এই যে বিচার বিভাগকে ব্যবহার করে এত ঝামেলা হচ্ছে, আমার বিচার বিভাগ স্বাধীন হওয়া দরকার, এইটা আমার কাছে মনে হয়েছিল। আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশের মানুষের মানবাধিকার নাই, একটা স্বাধীন মানবাধিকার কমিশন হওয়ার দরকার। আমি আমার বিন্দু মাত্র, আমি জানি না অন্যদের ব্যাপারটা, কিন্তু আমার বিন্দু মাত্র কোটা নিয়ে আমার কোনো আগ্রহ ছিল না। আমার আগ্রহ জায়গাটা ছিল
এবং আমার মতো অসংখ্য মানুষ, আমি সেই সময় একটা চাকরি করতাম, আমার মতো অসংখ্য মানুষের সেই সময়ের মেইন যে কনসার্নের জায়গা ছিল সেটা হচ্ছে যে গুলি করলি কেন। আমার কথা কি বুঝতে পারছেন? এই জায়গাগুলো থেকে আমরা চেয়েছিলাম মানবাধিকার কমিশন শক্তিশালী হোক। আমরা যখন আমাদেরকে যদি এই কথাগুলো একটু মানে সাজিয়ে বলতে হতো, আমরা বলতাম মানবাধিকার চাই, আমি পুলিশ সে সংস্কার চাই, আমি গুম হোক এটা চাই না, আমি স্বাধীন বিচার বিভাগ চাই। এই জায়গাগুলো তো আমাদের প্রত্যেকের একটা আমরা জায়গা আসলে যে ছিল। বিষয়গুলো নিয়ে কথা বলছি সেই বিষয়গুলো সাধারণ মানুষের জীবনে কতটুকু লাভ হচ্ছে আমি জানি না। আমরা বলে যাচ্ছি সাধারণ মানুষের জন্যই বলছি, কিন্তু আমাকে তুলে আনতে হচ্ছে সেই কথাটাই আবার, যে কুষ্টিয়া দৌলতপুরে যে পীর আব্দুর রহমানকে যেভাবে হত্যা করা হলো, আজকে আমরা দেখছি যে তার পরিবার থেকে সিদ্ধান্ত হয়েছে তারা ইভেন মামলা করবে না। কারণ মামলা করতে গেলেও একটা লড়াই আছে, সেই লড়াইয়ে তারা যেতে চায় না। সেই লড়াইয়ের যে আমরা জানি যে লড়াইয়ের কথাটা কেন বলে, কারণ বিচারহীনতার যে সংস্কৃতি সেখান থেকেও কিন্তু মুক্তি আমাদের প্রয়োজন। আলটিমেটলি সেই চেঞ্জটা কবে হবে আমি শেষ করতে চাই, আপনি একটু বলেন রাশেদ খান, আপনার কথা শুনতে চাই বিষয়ে। দেখেন, যিনি অপরাধী তার জন্য ন্যায় বিচার দরকার, আমার শত্রুর জন্য ন্যায় বিচার দরকার, শেখ হাসিনার জন্য ন্যায় বিচার দরকার। সুতরাং এইভাবে কাউকে পিটিয়ে হত্যা করা এটা ইসলাম সমর্থন করে না। যে ঘটনা কুষ্টিয়ায় ঘটেছে, এর আগে বিভিন্ন জায়গায় ঘটেছে, এই ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত। বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই ঘটনাগুলোর এক ধরনের বৈধতা দেওয়া হয়েছিল, কিন্তু বিএনপি এই ঘটনাগুলোর কোনো বৈধতা দিচ্ছে না। তারা বিচারের ব্যাপারে তাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমি আরেকটু তার কথার ব্যাপারে একটু বক্তব্য দিই। দেখেন, তিনি যেটি বলছিলেন যে তিনি আসলে কোটা সংস্কার 30 seconds এই দাবিতে মাঠে নামেননি, তিনি আসলে সংস্কারের দাবিতে মাঠে নেমেছিলেন। আমি বিচারের দাবিতে, জি, আমি অবশ্যই বিচারের দাবিতে, বিচারের দাবিতে, সংস্কার না, বিচারের দাবিতে। আচ্ছা, তো যাই হোক, বিএনপি কিন্তু তারা 31 দফা সংস্কারের দফা দিয়েছে যখন শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায়। অর্থাৎ সংস্কারের যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু আমাদের এনসিপির বন্ধুরা যেটি বলছেন যে তাদের প্রধান রাজনীতি, এই রাজনীতি কিন্তু বিএনপি সবার আগে শুরু করেছে, জামাতও শুরু করে নাই। জামাতের কোন দফা শেখ হাসিনার আমলে আপনি দেখাইতে পারবেন না যে জামাত এই কথাগুলো এখন যা বলছে, এই কথাগুলো তখন তারা বলেছে। এই যে সংস্কারের নামে জামাতের মূল উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া, মানুষকে বিভ্রান্ত করা। সংস্কার শব্দটা নিয়ে এখন রাজনীতি হচ্ছে আপনি বলতে চাচ্ছেন? সংস্কার শব্দ একসময় পচে গিয়েছিল, আপনি নিশ্চয়ই জানেন। সেইটাকে আবার কিভাবে জনপ্রিয় করা যায় সেই দায়িত্ব জামাত নিয়েছে। দেখেন, সংস্কার তো আমরা চাই, আমরা আন্দোলন করেছি, ওই সময় বলেছিলাম কোটা সংস্কার আন্দোলন সফল করেছে, এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন করতে হবে। সেই পরিবর্তনগুলো আসুক, যে